শুভ নববর্ষ। বাংলার নতুন বছরে নতুনভাবে নতুন একটা ক্লাস শুরু হবে আজকে। আ আগামীতে ২০২৭ সালে যে মাধ্যমিকের পরীক্ষা হবে সেটা মাথায় রেখেই ক্লাস আমি আপলোড করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তা আজকের ১ম চ্যাপ্টার থেকে আমি ক্লাস শুরু করছি। চ্যাপ্টারের নাম তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা আছে। পরিবেশের জন্য ভাবনা। ১ম এই আমাদেরকে বুঝতে হবে যে পরিবেশ কাকে বলে? তাহলে দেখো আমরা যারা গ্রামে থাকি অথবা যারা শহরে থাকি, তাদের কি পরিবেশ একই? উত্তর হলো না। তাহলে আমরা বুঝবো কি করে যে পরিবেশ কাকে বলে? আর পরিবেশ কেনই বা আলাদা? যারা ধরো গ্রামে থাকে, তাদের আশেপাশে আমরা কি দেখতে পাই? মাটির বাড়ি দেখতে পাই অথবা কংক্রিটের বাড়িও দেখতে পারো তোমরা। গবাদি পশু দেখতে পাই, পুকুর থাকে, গাছপালা থাকে, অনেক কিছু আমাদের আশেপাশে যা কিছু থাকে, সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। এবার আমরা যারা শহরে থাকি আশেপাশে আমরা কি দেখতে পাই? বড়, বড় বিল্ডিং দেখি। গাছপালার সংখ্যা কম থাকে। নদী থাকতে পারে। বড়, বড় রাস্তাঘাট দেখতে পাই অথবা ইন্ডাস্ট্রি থাকে। সেসব কিছু নিয়েও কিন্তু পরিবেশ। মানে পরিবেশ আসলে কি? যে এই যে আমি, তুমি যেই থাকছি আমরা, আমাদের আশেপাশে যা কিছু আছে, গাছপালা বা তোমার পশু-পাখি, নদী-নালা, বাড়ি-ঘর, বন্ধু-বান্ধব মানে জীব, জড় সবকিছু নিয়েই আমাদের বুঝতে হবে যে আমরা পৃথিবীতে থাকছি। পৃথিবীর উপরিভাগে আমরা থাকি। আমাদের আশপাশে নিশ্চয়ই বায়ুমণ্ডল আছে এটা তুমি আমি সবাই জানি। কারণ আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি এবং আরো অন্যান্য গ্যাস আছে। তার মানে আমরা বলতে পারছি যে আমাদের আশেপাশে বায়ুমণ্ডল এক্সিস্ট করছে এবং সেই বায়ুমণ্ডলে কি, কি আছে আমাদের জানতে হবে। বায়ুমণ্ডলে মানে আমাদের বাতাস। বাতাসে কি, কি আছে? বাতাসে অক্সিজেন থাকতে পারে। থাকতে পারে কি? অবশ্যই থাকে। নাইট্রোজেন গ্যাস থাকে, হাইড্রোজেন গ্যাস থাকে, হিলিয়াম থাকে, আর্গন গ্যাস থাকে, ক্রিপ্টন, জেনন, মিথেন অনেক রকমের গ্যাস থাকে। তার মধ্যে মেক্সিমাম কোন গ্যাসটা আমাদের বায়ুমণ্ডলে এক্সিস্ট করে বলো তো? নাইট্রোজেন। তার পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে প্রায় 78%। তারপরে অক্সিজেন থাকে, যেটা আমাদের বেঁচে থাকার জন্য ভীষণভাবে জরুরি। সেটার পার্সেন্টেজ তোমার অ্যারাউন্ড ধরো 21%। তারপরে কার্বন ডাই অক্সাইড থাকে, যেটা কম থাকাই ভালো। সেটার পার্সেন্টেজ হচ্ছে 0.03%। এরপরে আমি যেটা বললাম যে মিথেন গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম সবকিছুই থাকে। তাহলে আমি তোমাদেরকে বললাম যে আমরা যে পরিবেশে থাকি, পরিবেশ এই যে দেখালাম যে যারা গ্রামে থাকে, যারা শহরে থাকে। তোমরা একটা কথা বলো তো যে দুজনের কি আশেপাশে যে বায়ুমণ্ডলে তাদের কি উপাদান সেম থাকবে? মানে একই রকম থাকবে না কিছু চেঞ্জ হবে? এই যে আমরা দেখতে পাচ্ছি যারা গ্রামে থাকছে তাদের আশেপাশে অনেক সবুজ আছে। মানে কার্বন ডাই অক্সাইডটা গাছপালা তাড়াতাড়ি গ্রহণ করে নিচ্ছে, অক্সিজেন ত্যাগ করছে। তাই এখানে দেখতে পাবো যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যা পার্সেন্টেজ বললাম মোটামুটি এখানে মেইনটেইন হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যেটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেখানে অনেক রকমের দূষিত গ্যাস আমাদের পরিবেশে থাকছে। এবং এই যে আমরা গ্যাসগুলো বললাম যে উপাদানগুলো আছে বায়ুমণ্ডলের মধ্যে তা ছাড়াও যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সেখানে কিন্তু আরো এক্সট্রা গ্যাস দেখতে পাই যেগুলো অত্যন্ত ক্ষতিকারক। যেমন ধরো সালফার ডাই অক্সাইড বা বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকে, কার্বন মনোক্সাইড থাকে যেটা ভীষণভাবে টক্সিক একটা গ্যাস। নাইট্রোজেন ডাই অক্সাইড থাকতে পারে, ধূলিকণা থাকে, বিভিন্ন খনিজ লবণের সূক্ষ্ম, সূক্ষ্ম কণা আমাদের পরিবেশে বা আমাদের বায়ুমণ্ডলের চারিদিকে ঘুরঘুর করে। যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আশপাশে থাকবে তারা ওটা ফিল করবে। তো মোটামুটি আমরা বুঝে নিলাম যে বায়ুমণ্ডলের মধ্যে কি, কি গ্যাস থাকে এবং একটা গ্রাম্য পরিবেশে আর একটা ইন্ডাস্ট্রিয়াল পরিবেশে বায়ুমণ্ডলের পার্থক্য কি, কি? মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এক্সট্রা কিছুটা টক্সিক গ্যাস থাকে। এই যে আমরা পৃথিবীতে থাকছি তার আশেপাশে কিন্তু আমাদের বায়ুমণ্ডল আছে। আমি এঁকে নিলাম। এবং এই বায়ুমণ্ডলে কিন্তু বিভিন্ন লেয়ার
আছে। এই বিভিন্ন লেয়ার গুলো আমরা কিভাবে ভাগ করছি বা আমরা কিভাবে জানছি যে কত রকমের লেয়ার আছে বা আদৌ আছে কিনা? আমরা বায়ুমণ্ডল থেকে যতই উপরের দিকে যাই, তার কিন্তু টেম্পারেচার চেঞ্জ হতে থাকে এবং টেম্পারেচার চেঞ্জ হতে থাকে। উচ্চতাও চেঞ্জ হয় এবং উচ্চতা এবং এই উষ্ণতার তারতম্য অনুসারে আমরা বায়ুমণ্ডলকে ৬ ভাগে ভাগ করতে পারি। কত ভাগে ভাগ করতে পারি? ৬ ভাগে ভাগ করতে পারি। এবং সেই ৬ টা ভাগ কি, কি? এখানে দেখো ছবিতে আমি দেখিয়ে দিয়েছি। এই যে এটা ব্লু যেটা দেখছো এটা হচ্ছে আমাদের পৃথিবীর একটা অংশ। মানে পৃথিবী এটা হচ্ছে বায়ুমণ্ডল। সেখান থেকে একটা অংশ কেটে আমি এরকম কোন আকারে দেখিয়ে দিচ্ছি। তো ১ম এ যেটা বা ভূপৃষ্ঠ থেকে একদম যেটা কাছাকাছি লেয়ার সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপরে কি আছে? ট্রপোস্ফিয়ারের উপরে কি থাকে? নতুন একটা লেয়ার থাকে যেটাকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। এগুলো কিন্তু ইংরেজিতেই পড়তে হবে। এগুলোর বাংলা হয় না। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কি থাকে? মেসোস্ফিয়ার। এবং চিন্তা করো না এর মধ্যে কি, কি আছে? মানে কি, কি পড়তে হবে বা কিরকম টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সবকিছু আলোচনা করা হবে। শুধুমাত্র কতগুলো ভাগ আছে ওগুলো দেখে নাও। ৪ নম্বরে আছে থার্মোস্ফিয়ার এবং তার উপরে দুটো পরপর যে লেয়ার দেখতে পাই আমরা। ৫ নম্বরে হচ্ছে এক্সোস্ফিয়ার এবং ৬ নম্বরে যেটা বায়ুমণ্ডলের সবথেকে বাইরের লেয়ার ম্যাগনেটোস্ফিয়ার। এটা হচ্ছে টোটাল পিকচার এবং এগুলো হচ্ছে ৬ টা লেয়ার। এখানে নামগুলো আমি বলে দিলাম। তারপর একে, একে চলো প্রত্যেকটা লেয়ার আমরা আলোচনা করব। এবার প্রত্যেকটা লেয়ার আমরা কি, কি পড়বো ১ম এ জেনে নিই। এবার প্রত্যেকটা লেয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা আমরা দেখব। কত কিলোমিটার ডিসট্যান্স পর্যন্ত আছে। সেখানে টেম্পারেচার বা উষ্ণতার কি পার্থক্য সেটা আমরা দেখে নেব। সেই লেয়ারটাকে কি অন্য কোনো নামে আমরা ডাকতে পারি কিনা সেটাও দেখে নেব। আলাদা নাম আছে কিনা সেটার আমরা দেখব। বা তার মধ্যে স্পেসিফিক কিছু আছে কিনা সেটাও দেখব যে এক্সট্রা কিছু আছে কিনা। কি বা সেখানকার উপাদান কি, কি সেটাও আমরা আলোচনা করব। এই ৪ টে পয়েন্ট তোমাদেরকে দেখতে হবে। আর ৫ নম্বর হচ্ছে যে যেখানে ওই লেয়ারটা শেষ হচ্ছে, সেই লেয়ারের শেষ প্রান্তকে কি বলা হয়? ওই নামটা আমরা জাস্ট দেখে নেব। তাহলে ৫ টা পয়েন্ট ৫ টা থেকে ৬ টা পয়েন্ট তোমাদের প্রত্যেকটা আ লেয়ারে জানতে হবে। বায়ুমণ্ডলে। তো ১ম যেটা লেয়ার বা ১ম স্তর যেটা সেটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। এবং দেখো কতদূর পর্যন্ত এটা বিস্তৃত বলা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ১৬ থেকে ১৮ কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা যদি আমি গোল করে দিই এটা হলো আমাদের পৃথিবী। এবং দেখো ভূপৃষ্ঠের একদম যেটা কাছাকাছি যে লেয়ারটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। কোনো বইয়ে দেখবে তুমি ২০ কিলোমিটার লেখা আছে সেটাও কিন্তু ভুল না। এক্সাক্ট ওইভাবে বলা যায় না যে এতদূর পর্যন্ত বিস্তৃত বা তার প্লাস মাইনাস ১-২ বেশি হলে কিছু যায় আসে না। এবার এই ট্রপোস্ফিয়ারে স্পেশালি কি, কি আছে আমরা দেখে নিই। এই যে আমরা পড়লাম যে বায়ুমণ্ডলে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম বা অনেক কিছু গ্যাস আছে। তার মেক্সিমাম গ্যাসের 75% কিন্তু যে উপাদানগুলো আমরা পড়লাম, এখানে এই ট্রপোস্ফিয়ারেই থাকে। এক্সট্রা কি, কি থাকে? দেখো ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে এবং দেখছি যে আমরা ধূলিকণা, জলীয় বাষ্প আছে মানেই কিন্তু এখানে মেঘ তৈরি হবে। এটা আমি মেঘ এঁকে দিলাম। এবং মেঘ তৈরি হবে মানেই কিন্তু মেঘ থেকে বৃষ্টি হবে। তাই না? এবং মেঘ, বৃষ্টি, ঝড় সবকিছু এই স্তরে বা ট্রপোস্ফিয়ারে আমরা দেখতে পাই এবং তার জন্যই এই ট্রপোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে ক্ষুদ্রমন্ডল বা এটাকে আমরা পরিবর্তনশীল স্তরও বলতে পারি। পরিবর্তনশীল স্তর। পরিবর্তনশীল স্তর কেন বলছি? কারণ দেখো এখানে এই স্তরে কিন্তু আমরা বিভিন্ন সিজন দেখতে পাবো। বর্ষা দেখতে পাবো। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড় দেখতে পাবো, শীতকালে কুয়াশা দেখতে পাবো, গরমকালে প্রচন্ড গরম অনুভব করতে পারবো আমরা। মানে সিজন চেঞ্জ তোমরা দেখতে পাবে। তার জন্য এই স্তরটাকে পরিবর্তনশীল স্তর বা ক্ষুদ্রমন্ডল কিন্তু বলা হচ্ছে। এবং এখানে দেখো টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয় আমরা দেখব। যত ভূপৃষ্ঠ থেকে উপরে যাব এই ট্রপোস্ফিয়ারে তখন দেখব যে আস্তে, আস্তে কিন্তু টেম্পারেচার কমতে থাকছে। মানে যদি ভূপৃষ্ঠের টেম্পারেচার সবথেকে কাছাকাছি এরিয়ার টেম্পারেচার যদি ১৫ ডিগ্রি হয়, ১৫ ডিগ্রি সেলসিয়াস সেটা যতই উপরের দিকে আমরা যাব, কমতে, কমতে প্রায়
-60 অথবা কোনো বইয়ে -56 ডিগ্রি হয়ে যেতে পারে। একমাত্র ট্রপোস্ফিয়ারের উপরের অংশ বলছি, যত আমরা উপরের দিকে যাব। এবং ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, সেই শেষ সীমার নাম কি বলছে? ট্রপোপোজ বলে। ব্যাস, এইটুকুই তোমাদেরকে ট্রপোস্ফিয়ার থেকে জানতে হবে। এর বেশি কিছু জানা আর দরকার নেই। এবার পরবর্তী স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো, যেখানে ট্রপোপোজ শেষ হচ্ছে, মানে যেটা ট্রপোস্ফিয়ারের শেষ সীমা, তার পর থেকে প্রায় 50 কিলোমিটার, উপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত দেখা যাচ্ছে। এই দেখো, এখানে ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে, তারপরে যে এই এরিয়াটা, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো, এখানে আমরা দেখলাম যে ট্রপোস্ফিয়ারে 75% যে বায়ুমণ্ডলের উপাদান সঙ্গে থাকছে জলীয় বাষ্প বা ধূলিকণা থাকছে, কিন্তু এখানে মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প কিছুই থাকছে না। ধূলিকণাও নেই, জলীয় বাষ্প নেই, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট মেঘ তৈরির ক্ষেত্রে। তাই এখানে কিন্তু তোমার মেঘ তৈরি হচ্ছে না। আর মেঘ তৈরি হচ্ছে না মানে মেঘ হবে না, বৃষ্টি হবে না, ঝড় হচ্ছে না। তাই এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এই লেয়ারটাকে, এই স্তরটাকে বলছি আমরা শান্ত মণ্ডল। এখানে কোনো ডিস্টারবেন্স নেই, তার জন্য জেট বিমানগুলো এখানে খুব মানে আরামসে যাতায়াত করতে পারে। এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লেয়ার আছে, ওজনের একটা লেয়ার থাকে। এবার ওজন কি তোমরা বলতে পারো? ওজন আর কিছুই না, যেমন অক্সিজেনে আমরা জানি যে দুটো অক্সিজেন জোড়া লেগে অক্সিজেন, এই যে আমরা O2 দেখতে পাচ্ছি, যখন তিনটে অক্সিজেন জোড়া লেগে আর একটা মলিকুল তৈরি করবে, সেটাকে আমরা বলছি ওজন। এবং সেটা এই ওজন লেয়ারে ওজন আছে, এবং ওজন ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এই ওজন লেয়ার যদি ভালোভাবে থাকে, যদি কোনো ওজন হোল বা ওজনের যে ফুটো আর কি না হয়, তাহলে ইউভি রেড বা বাংলা যেটাকে অতি বেগুনি রশ্মি বলে, সেটা ডাইরেক্ট পৃথিবীতে আসতে পারবে না। এবং এই ইউভি রে বা রেডিয়েশন আমাদের স্কিনের ক্ষেত্রে, ত্বকের ক্ষেত্রে ভীষণভাবে অপকারী। তোমরা অনেকেই জানো যে আমাদের সানস্ক্রিন লাগাতে বলে মুখে বা হাতে পায়ে, যেগুলো আর কি ডাইরেক্ট সূর্যের আলো পড়বে। এই ইউভি রেডিয়েশন থেকে বাঁচার জন্য কিন্তু ওটা লাগতে পারে আর কি। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই যে দেখছো যে ব্লু ব্লু পোর্শনটা, আমি দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে আমি ডার্ক ব্লু করে দিই। এই যে আমি আঁকছি, এই পোর্শনটাতে ওজন একটা লেয়ার থাকছে, এবং সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে, ওটা আলাদা কোনো লেয়ার না। ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের একটা পার্ট। এবং কতদূর পর্যন্ত দেখো এটা আছে সেটা বলে দেওয়া আছে অলরেডি। এবং এটা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি বা ইউভি রে যেটা বললাম শোষণ করে। আর এখানে দেখবো যে টেম্পারেচার চেঞ্জ কিভাবে হয়। উচ্চতা আমরা যত যাই, মানে স্ট্র্যাটোস্ফিয়ার যত উপর দিকে আমরা যাচ্ছি, তত দেখা যাচ্ছে উষ্ণতা কিন্তু বাড়তে থাকছে। এবং যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হচ্ছে, শেষ সীমার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। ব্যাস, এইটুকু। এই যে এই এরিয়াটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ, দেখো লিখে দেওয়া আছে। এরপরে আমাদের নেক্সট স্তর বা লেয়ার, দেখতেই পাচ্ছ নাম লেখা আছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোপজ এর পরে যে একটা নতুন এরিয়া বা স্তর, একটা লেয়ার দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের, এটা হচ্ছে মেসোস্ফিয়ার। এবং সেটা হচ্ছে, এখানে যতই আমরা উপরের দিকে যাব, দেখছো আবার টেম্পারেচার কমতে কমতে একদম লোয়েস্ট টেম্পারেচারে চলে যাচ্ছে, যেটাকে বলতে শীতলতম স্তর, -93 ডিগ্রি, বা কোনো কোনো বই -92 ডিগ্রি সেলসিয়াসও বলা থাকে। মাইনাসটা কিন্তু ইম্পর্টেন্ট, প্লাস করলে বিপদ হয়ে যাবে। বা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যতই আমরা মেসোস্ফিয়ার থেকে উপরের দিকে যাব, এটা হচ্ছে মেসোস্ফিয়ারের লোয়েস্ট পয়েন্ট, যত আমরা উপরের দিকে যাব, দেখতে পাচ্ছ যে কিন্তু টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকছে, কমতে কমতে একসময় এই 93 বা -92 পর্যন্ত চলে যায়। এবং যেখানে মেসোস্ফিয়ার শেষ হচ্ছে, সেই জায়গার নাম হচ্ছে মেসোপজ। এইটুকুই জানা দরকার, এখান থেকে আর এক্সট্রা তোমাদের কিছু পড়তে হবে না। বা তোমরা যে বইটা ফলো করছো, ওই বই থেকে তোমরা এক্সট্রা যদি কিছু পড়তে চাও পড়ে নেবে, ওরকম না যে একদমই পড়তে পারবে না, পড়তে চাও না। ব্যাস, মেসোস্ফিয়ার শেষ। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে থার্মোস্ফিয়ার। সঙ্গে দেখো আর একটা নাম দেওয়া আছে আয়নোস্ফিয়ার।
এবং দেখবো যে কত দূর থেকে কত দূর পর্যন্ত এটা আছে। দেখো যেখানে মেসোপজ শেষ হচ্ছে তারপরে শুরু হচ্ছে থার্মোস্ফিয়ার। এই এরিয়াটা, এটা। আমি পেন দিয়ে দাগিয়ে দিলাম এই জায়গাটা। এবং তোমরা দেখছো এখান থেকে এই এরিয়াটা বিস্তীর্ণ লেখা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার আছে এর মধ্যে। এই যে ৮০ থেকে শুরু হচ্ছে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত কিন্তু এটা বিস্তৃত। দেখতে পাচ্ছ ছবিতে। এবং এটাকে আয়নোস্ফিয়ার কেন বলছে? আরেকটা নাম দেখছো আয়নোস্ফিয়ার। এটা কেন বলছে? কারণ এখানে যে আমরা গ্যাসীয় উপাদানগুলো দেখলাম, সেখানে এই উপাদানগুলো কিন্তু আয়ন অনুসারে এই স্তরে পাওয়া যায়। যেমন অক্সিজেন আমরা O2 জানি, কিন্তু এখানে পাওয়া যায় O2+, বা ইলেকট্রন পাওয়া যায় H+ পাওয়া যায়। অনেক রকমের আয়ন পাওয়া যায় এবং তার জন্য সেটাকে এই স্তরকে বলছে আয়নোস্ফিয়ার। এবং এইখান থেকেই আমরা যে রেডিও শুনতে পাই, এখন হয়তো রেডিও তোমরা শোনো না, কিন্তু দেখবে মোবাইলেও রেডিও শোনা যায়। তো এই যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসছে বলেই কিন্তু আমরা রেডিও শুনতে পাচ্ছি। এবং কেন এটা ফিরে আসছে, বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে এই যে এই থার্মোস্ফিয়ারের জন্য। আর এরপর দেখবো যে টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয়। থার্মোস্ফিয়ারে আমরা যতই উপর দিকে যাচ্ছি, দেখো এইভাবে উপর দিকে যাচ্ছি, যেতে 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 কিন্তু উষ্ণতা অত্যন্ত দ্রুত হারে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে দেখলাম যে +১২৫০, দেখো মাইনাস না কিন্তু, ১২৫০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত, ১২৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু চলে যায়। এবং ভীষণ পরিমাণে গরম, তোমরা বুঝতেই পারছো ওখানে। আর এখানে স্পেশালিটি কি, এখানে মেরুর জ্যোতি দেখা যায়। মেরুর জ্যোতি কি, তোমরা অনেকে হয়তো নর্দার্ন লাইট বা সাউদার্ন লাইটের নাম শুনে থাকো। আমরা রাতের বেলা আকাশের দিকে তাকালে কি দেখি? পূর্ণিমা থাকে তাহলে নীল আকাশ দেখতে পাই বা কালো আকাশ দেখতে পাই। কিন্তু কিছু কিছু এরিয়াতে এরকম কালারে কিন্তু আকাশ দেখতে পাওয়া যায় বা লাইট দেখতে পায়। আকাশ বলতে গেলে লাইট দেখতে পাওয়া যায়। এটা খুব পপুলার ট্রাভেল ডেস্টিনেশন, অনেকে এখানে যান। তোমরা নর্দার্ন লাইট বা সাউদার্ন লাইট সার্চ করলে দেখতে পেয়ে যাবে, এরকম দেখা যায়। এইটা কি কারণে হচ্ছে, এই যে তার যে স্তরটা দায়ী সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এটা কেন এরকম লাইট দেখা যায় আমি এই ক্লাসে আলোচনা করছি না। পরবর্তী কোনো ক্লাসে এটা নিয়ে টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে। কত ইন্টারেস্টিং, দেখো এরকম লাইট দেখতে পাওয়া যায়। এরপরে আমাদের টপিক হচ্ছে ফিফথ, ৫ নম্বর স্তর, যেটাকে আমরা বলছি এক্সোস্ফিয়ার। যে কত দূর থেকে কত দূর দেখি, যেখানে থার্মোস্ফিয়ার শেষ হচ্ছে, এই যে এই জায়গাটা, সেখান থেকে এক্সোস্ফিয়ার শুরু হচ্ছে এবং কত দূর কি পর্যন্ত বৃষ্টিতে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে স্পেশালিটি কি, এখানে আমরা এক্সোস্ফিয়ারে অক্সিজেন গ্যাস দেখতে পাই এবং তার সাথে কিছু কিছু পরিমাণে হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসও কিন্তু পাওয়া যায়। এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন আমরা এক্সোস্ফিয়ার নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, এটা হচ্ছে পৃথিবী, যত আমরা এক্সোস্ফিয়ারের নিচ থেকে উপরের দিকে যাচ্ছি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকছে। আমরা দেখলাম যে থার্মোস্ফিয়ারে ১২৫০, এখানে বাড়তে বাড়তে দেখো ১৬০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কি পরিমাণে টেম্পারেচার বাড়ছে আশা করি বুঝতে পারছো। ব্যাস এইটুকুই পড়বে এক্সোস্ফিয়ারে, এটুকুই আলোচনা করা। আলোচনা বলতে গেলে শুধু ইনফরমেশন গ্যাদার করা, আর কিছুই না এই টপিকটা। সব থেকে শেষ যে সীমা বায়ুমণ্ডলে, লেয়ার, স্তর, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার কতদূর দেখো, কতদূর ৭৫০ থেকে শুরু হচ্ছে এবং দেখতে পাচ্ছ যে এই যে এখানে শেষ হচ্ছে এক্সোস্ফিয়ার, তারপরে শুরু হচ্ছে এই ম্যাগনেটোস্ফিয়ার, এই এরিয়াটা পুরোটা। দেখবে ৭৫০ থেকে ১৬,০০০ কিলোমিটার লাস্ট যে স্তর সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবং এখানে গ্যাসীয় যে উপাদানগুলো থাকা, যেমন আমরা থার্মোস্ফিয়ারে দেখছিলাম বা আয়নোস্ফিয়ার, এখানে কিন্তু উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকে, মানে মলিকুলার অবস্থায় থাকে না। প্লাস মাইনাস ইলেকট্রন থাকতে পারে, H+ থাকতে পারে, বিভিন্ন রকমের আয়ন আমরা দেখতে পাই। এবং এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাই। সেটা কি আমি আবারও বলছি, এটা আলোচনা করার দরকার নেই, কারণ এটা তোমাদের লাগবে না। যদি তোমরা ইন্টারেস্টেড হও পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করা যাবে। এখানে যে বলয়টা দেখতে পাওয়া যায় সেই ছবিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এই যে, দাঁড়াও আমি কালার চেঞ্জ করে নিই, এই যে বলয় দেখতে পাচ্ছ এটাকে বলছে ভ্যান অ্যালেন বেল্ট। এগুলো এগুলো কি কারণে হচ্ছে, কি হচ্ছে,
আর ডিটেইলস এ যাচ্ছি না। তাহলে আমরা কি পড়ে নিলাম? একবার চলো আলোচনা করে নিই। আমরা পড়লাম যে পরিবেশ কাকে বলে? একটা গ্রামে আর একটা শহরে পরিবেশের কি পার্থক্য থাকে আমরা দেখে নিলাম। বায়ুমণ্ডলে কি উপাদান আছে পড়ে নিলাম। যে শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কি এক্সট্রা বায়ুমণ্ডলে উপাদান দেখতে পাওয়া যায়, যার কারণে বায়ু দূষিত হয় সেটাও আমরা জানলাম। এরপরে আমরা বায়ুমণ্ডলে কতগুলো লেয়ার আছে, ৬ টা লেয়ার আছে পড়লাম এবং প্রত্যেকের নাম পড়লাম। প্রত্যেকের নামের সঙ্গে আমরা কি পড়লাম? যে তার মধ্যে কি স্পেশাল আছে। কোথায় টেম্পারেচার উচ্চতা বাড়ার সঙ্গে বাড়ছে, কোথায় টেম্পারেচার উচ্চতা বাড়ার সঙ্গে কমে যাচ্ছে, কোথায় আয়ন থাকছে, কোথায় জেট বিমানগুলো চলাচল করছে আমরা দেখে নিলাম। কোনটাকে পরিবর্তনশীল স্তর বলছে, কোনটাকে ক্ষুদ্র মণ্ডল বলছে অথবা শান্ত মণ্ডল বলছে। এবং কোথা থেকে আমরা যে রেডিও শুনতে পাই, বেতার প্রতিফলিত হচ্ছে। সবকিছু এই বায়ুমণ্ডলের ৬ টা স্তর থেকে জেনে নিলাম। ব্যাস এইটুকুই আজকের ক্লাসে। আর ডিটেইলস এ যাচ্ছি না। নেক্সট ক্লাসে পরবর্তী কোনো নিউ টপিক নিয়ে শুরু হবে। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। থ্যাংক ইউ।